ইরান লেবাননে ব্যাপক হামলা, ইসরায়েলেও পাল্টা আঘাত, নতুন সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি নেতানিয়াহুর। সংঘাতের অজুহাতে ভোজ্য তেলের বাজারে অস্থিরতা, খাতুনগঞ্জে মনে বেড়েছে 200 টাকা। ছুটির দিনেও ফিলিং স্টেশনে ভিড়, অপেক্ষা করেও চাহিদা মতো জ্বালানি না পাওয়ার অভিযোগ। এত তেল দিতে পারতেছে না, কিসের জন্য? এই সিন্ডিকেট নাকি অন্য কিছু বুঝতেছি না। এনআই 3 ঘন্টার উপরে গেছে। ইন্টারন্যাশনাল বাজারে, যুদ্ধের বাজারে সমস্যাগুলো এগুলির কারণে মূলত বাড়ছে। প্রতি গাড়িতে 5-6,000, 8,000, 10,000 পর্যন্ত গাড়ি ভাড়া বাড়ছে। গাড়ি করে তেলের জন্য একটা আর্লি ওগুলো সরকারকে ব্যবস্থা নেওয়া দরকার। শাস্তির ব্যবস্থাও খুব সরাসরি এবং কড়াকড়িভাবে সেগুলো দেখাতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়ের সঙ্গে আছি আমি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কোনো তদবির নয়, সব ক্ষেত্রে মেধার গুরুত্ব দেবে সরকার, জানালেন মির্জা ফখরুল। দেশের মানুষ আর প্রতিহিংসার রাজনীতি চায় না, বললেন ডাক্তার শফিকুর রহমান। জাতীয় স্মৃতিসৌধ ও জিয়া উদ্যানের স্পিকার ডেপুটি স্পিকারের শ্রদ্ধা, বললেন সংসদে স্লোগান রীতি বহির্ভূত। প্ল্যাকার্ড প্রদর্শনকে অসংসদীয় আচরণ বলছেন বিশ্লেষক। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো বরকনের বাড়িতে মাতম, 14 জনের মধ্যে খুলনায় 4 জনের দাফন, বাকিরা বাগেরহাটে চিরনিদ্রায় শায়িত। সবাই মিলে বাড়ি যাচ্ছি, খুব ভালো লাগছে। আর নিজেরই কোনো গ্যারান্টি থাকবে না, এজন্য আমি আমার ফ্যামিলি আগে পাঠাচ্ছি। শুরু হলো ঈদযাত্রা, নগর ছেড়ে বাড়ির পানে মানুষ। বড় ধরনের শিডিউল বিপর্যয়ের শঙ্কা দেখছেন না মন্ত্রী। অনিয়ম ঠেকাতে গাবতলী বাস টার্মিনালে ডিএমপির অভিযান। ইরান ও লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। অন্যদিকে ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন নেতানিয়াহু। এর মধ্যেই ট্রাম্প 1 সপ্তাহের মধ্যে ইরানে ভয়াবহ হামলার হুমকি দিয়েছেন। আর মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগজেথ বলেন, আজই সর্বোচ্চ হামলা হবে। শুক্রবার ভোরে ইরানের বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরায়েল। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ জানায়, তেহরানে তীব্র বিস্ফোরণ হয়েছে, আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। যৌথ হামলায় ইরানের শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানীরা নিহত হয়েছেন বলেও দাবি করেন তিনি। এদিন ইরানের পাশাপাশি লেবানন জুড়েও ব্যাপক হামলা চালায় ইসরায়েল। বিশ্ববিদ্যালয় আক্রমণে কয়েকজন নিহতের খবর পাওয়া গেছে। এদিকে ইসরায়েল লক্ষ্য করে নতুন করে মিসাইল ছুড়েছে ইরানও। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু ভবন। এছাড়া আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, ওমানেও ড্রোন হামলা চালিয়েছে ইরান। বাহরাইনের মুহাররাক অঞ্চলে জ্বালানি ট্যাঙ্কারেও আক্রমণ করা হয়। যুক্তরাষ্ট্রের KC-135 রিফুয়েলিং সামরিক উড়োজাহাজ ভূপাতিতের দাবি করেছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী। এদিকে জাতির উদ্দেশ্যে বিবৃতি দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। নিজ বক্তব্যে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, হরমুজ প্রণালী বন্ধ থাকবে। এর মধ্যেই উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাশ হয়েছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। মধ্যপ্রাচ্য সংঘাতকে পুঁজি করে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে অস্থির ভোজ্য তেলের বাজার। সপ্তাহ ব্যবধানে মন প্রতি 200 টাকা পর্যন্ত বেড়েছে দাম। মূল্যবৃদ্ধির পেছনে অসাধু ব্যবসায়ী ও বাজার কারসাজিকে দুষছেন বিশেষজ্ঞরা। ফেরদৌস লিপির রিপোর্ট। দেশে বছরে ভোজ্য তেলের চাহিদার প্রায় 90% আমদানি করা হয়, প্রধানত ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে সয়াবিন এবং ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া থেকে পাম অয়েল আমদানি হয়। কিন্তু চলমান ইরান যুদ্ধের অজুহাতে গেল 1 সপ্তাহের ব্যবধানে সব ধরনের ভোজ্য তেলের দাম বেড়েছে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে। এর মধ্যে সয়াবিনের দাম মন প্রতি 150 টাকা এবং পাম অয়েলের দাম 200 টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়া ব্যবসায়ীদের অভিযোগ, বাজারে চিনির সরবরাহের গতিও কমিয়ে দিয়েছে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো।
সরবরাহ একটু স্লো মিলের ডেলিভারি সিরিয়ালের কারণে। ইন্টারন্যাশনাল বাজারে, যুদ্ধের বাজারে এই সমস্যাগুলো এগুলির কারণে মূলত বাড়ছে আর কি। এদিকে জ্বালানি সংকটকে ইস্যু করে এরই মধ্যে পরিবহন ভাড়া বেড়েছে দাবি করে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলছেন এরও প্রভাব পড়বে ভোগ্যপণ্যের দামে। প্রতি গাড়িতে 5,000, 8,000, 10,000 পর্যন্ত গাড়ি ভাড়া বাড়ছে। অর্থনীতিবিদরা বলছেন আন্তর্জাতিক বাজারে বড় পরিবর্তন না হওয়ার পরেও দেশের বাজারে দাম বেড়ে যাওয়া সুযোগ সন্ধানী ব্যবসায়ীদের কারসাজি। আস্থায় আনতে হবে, আবার সঙ্গে সঙ্গে ওই শাস্তির ব্যবস্থাও খুব সরাসরি এবং কড়াকড়িভাবে সেগুলো দেখাতে হবে। বছরে বাংলাদেশে 20 থেকে 22 লাখ মেট্রিক টন ভোজ্য তেল এবং 18 থেকে 20 লাখ মেট্রিক টন চিনির চাহিদা থাকে, যার 90% আমদানি হয়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ফরহাদুর রহমান, যাচ্ছি তার কাছে। ফরহাদ, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। যেমনটি আমরা প্রতিবেদনে দেখছিলাম, খাতুনগঞ্জে সবচেয়ে বড় পাইকারি বাজার, সেখানে ভোজ্য তেলের দাম সপ্তাহ ব্যবধানে 200 টাকা বৃদ্ধি পেয়েছে। আসলে ভোজ্য তেল আর চিনির বাজারে কি হচ্ছে? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমাদের যে ভোজ্য তেল সেটি মূলত আমদানি নির্ভর একটি বাজার, এবং সেই বাজারে আসলে যে অস্থিরতা নতুন করে দেখা দিয়েছে এবং সেটির ক্ষেত্রে অজুহাত নিয়েছেন ব্যবসায়ীরা, এবং সেটি যদি আমরা একটু বলি মোটা দাগে যেসব ব্যাপার ঘটেছে, সেক্ষেত্রে এই যুদ্ধের যে প্রভাব, অর্থাৎ মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধের প্রভাবে আমরা দেখতে পাচ্ছি যে সংকটের একটা অজুহাত দেখাচ্ছেন তারা, এবং বলছেন এই যুদ্ধের প্রভাবেই কিন্তু এই দামের এই উঠানামা হচ্ছে। এবং আর একটি ব্যাপার কিন্তু নিশ্চয়ই আপনি জেনে থাকবেন যে আমাদের এই ব্যবসায়ীদের মাঝে সবসময় একটি প্রবণতা থাকে যে দাম বাড়ানোর একটা অসুস্থ প্রতিযোগিতা তারা কিন্তু সবসময় করে থাকেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবারও সেটি হচ্ছে। অথচ আমাদের যে ভোজ্য তেল সেটি মূলত মধ্যপ্রাচ্য থেকে এভাবে আসে না, সেটি মূলত ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থেকে আমাদের ভোজ্য তেল আসে, সেটি আপনি প্রতিবেদনেও দেখেছেন। আর একই সাথে আমরা আরেকটি প্রবণতা দেখছি, রমজান শুরু হওয়ার পর থেকে যেখানে প্রতি কেজি চিনি 90 টাকাতে পাওয়া যাচ্ছে, সেটি কিন্তু এখন এই রমজানের 20 বা 22-এর পর থেকে 95 টাকা হয়েছে। খাতুনগঞ্জের প্রতিবেদন দেখছিলেন, ঢাকার বাজারে সেটির প্রভাব পড়েছে ইতিমধ্যেই। এবং এই যে দাম বাড়া ভোজ্য তেল কিংবা চিনির, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পরিবহন খাতেও কিন্তু সেটির প্রভাব পড়েছে, যার সবশেষ প্রভাবটা আসলে সাধারণ যারা ভোক্তা আছে তাদের ক্ষেত্রে পড়েছে। অর্থাৎ ভোক্তাকে আসলে এই যে অসুস্থ প্রতিযোগিতা বলুন, কৃত্রিম সংকট তৈরি করা বলুন, এই সব কিছুর ক্ষেত্রে এই সাধারণ ভোক্তাদের আসলে এর দায় নিতে হচ্ছে। এবং এইটির ক্ষেত্রে আমাদের বিশ্লেষকরাও কিন্তু কঠোর বার্তা সরকারের প্রতি দিয়েছেন। তারা বলেছেন যে এটি এখনই আসলে নিয়ন্ত্রণে আনতে হবে, কেননা ভোক্তাকে স্বস্তি দেয় আসলে সরকারের কাজ, এবং যারা আসলে এই অসাধু ব্যবসায়ী তাদেরকে কোনোভাবেই যাতে ছাড় না দেওয়া হয় সেটি কিন্তু তারা এই বারবার কিন্তু ওই মনে করিয়ে দিচ্ছেন। তো এক্ষেত্রে যেটি সরকারকে করতে হবে, বাজার মনিটরিংটি বাড়াতে হবে, সেটি কিন্তু আমাদের অর্থনীতিবিদ এবং বিশ্লেষকরা বারেবারেই বলে থাকেন, এবং আমরাও সেটি দেখছি যে এবারও এর বিপরীতে কোনো কিছু করতে গেলে সেক্ষেত্রে আমরা ভালো ফলাফল দেখতে পাবো না। তবে আরেকটি ব্যাপারে আপনাকে আসলে জানিয়ে রাখি, বাজার মনিটরিংয়ের পাশাপাশি ব্যবসায়ীদের যে প্রবণতা, এই যে অসুস্থ প্রবণতা, সেটি কিন্তু তাদের পরিবর্তন করতে হবে। কিছুটা প্রভাব আমরা জ্বালানির বাজারেও দেখছি। সেক্ষেত্রে জ্বালানির কথা আমরা একটু দেখব, যে শুনতে চাই যে জ্বালানি ক্ষেত্রে সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে ছিল উপচে পড়া ভিড়। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও পর্যাপ্ত জ্বালানি তেল পাওয়ার অভিযোগ গ্রাহকদের। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির উত্তাপ ছড়িয়েছে দেশের জ্বালানি তেলের বাজারে। রেশনিং পদ্ধতিতে তেল বিপণনে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। চলতি মাসের শুরু থেকেই ভোক্তাদের চাপ বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে তেল বিক্রির সীমা নির্ধারণ করে দিলেও কাটেনি সংকট, উল্টো তৈরি হয়েছে জটিলতা। শুক্রবার ঢাকার বিভিন্ন পাম্পে বাইক প্রতি 2 লিটার, প্রাইভেট কারে 10 ও মাইক্রোবাসে 25 লিটার পর্যন্ত তেল দেওয়া হচ্ছে। তেল কিনতে সকাল থেকেই ভিড় জমিয়েছেন গ্রাহকরা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল পেলেও তা চাহিদা মাফিক নয় বলে অভিযোগ তাদের। 1.5 ঘন্টা দাঁড়ায় আছি এখানে, এখন ওনারা বলতেছে 1টার পরে তেল দিবে না। তা আমরা 1.5 ঘন্টা যে দাঁড়ায় ছিলাম, তো এটার কোনো মূল্য নাই। এনে আইসি 3 ঘন্টার উপরে গেছে গা। ভোক্তা পর্যায়ে চাহিদা বাড়লেও ডিপো থেকে পেট্রোল, অকটেন, ডিজেল সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে বলে দাবি পাম্প সংশ্লিষ্টদের। রেশনিং অনুযায়ী 75% দিচ্ছে, এতে আমরা অনেক ভোগান্তি পড়তেছি। আমাদের এখন ডিমান্ড 100% ওভার। আজকে শুক্রবার আমি মাত্র 9000 লিটার অকটেন এবং 4500 লিটার ডিজেল পেয়েছি। ঈদযাত্রা সহজ করতে রেশনিং পদ্ধতির বদলে চাহিদা মাফিক তেল সরবরাহের আহ্বান ভোক্তা ও পাম্প মালিকদের। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। নিবিড়। ফরহাদ, যেমনটি আমরা প্রতিবেদনে দেখছিলাম, আজকে সাপ্তাহিক ছুটির দিন, কিন্তু তারপরও কিন্তু
জ্বালানি তেলের যে ভোগান্তি সেটি কিন্তু কমেনি। সেক্ষেত্রে অপেক্ষা করেও কি আমরা কোনো আশার বাণী পাবো কি না যদি জানাতেন। নিবিড়, দেখুন মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের উপর ভালো রকম প্রভাব পড়েছে, কারণ যে পথে আসলে জ্বালানি তেল আমাদের দেশে আসে সেই পথে আসলে মূলত বাধা সৃষ্টি হয়েছে। এই সংঘাতের পরে বিঘ্নিত হয়েছে সরবরাহ এবং তার প্রভাব সরাসরি পড়েছে। তবে একটি কথা আপনাকে জানিয়ে রাখি, আমাদের দেশে জ্বালানি তেলের যে সরবরাহ কিংবা মজুদ সেটি পর্যাপ্ত বলে বারবার সরকার এবং যারা জ্বালানি তেল সরবরাহ করেন বিক্রেতা যারা পাম্প মালিক তারা কিন্তু বলছেন। তারপরে আসলে ভোগান্তিটা কেন হচ্ছে সে প্রশ্নের উত্তর যদি আমরা দিতে চাই, আমরা একটু দেখতে চাই যে দীর্ঘ সময় আসলে আমাদের চালকদের, বিভিন্ন ধরনের যানবাহন চালকদের অপেক্ষা করতে হয়, সেক্ষেত্রে তাদের অসন্তোষ এবং ভোগান্তি তো বেড়েছেই। সেটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ফিলিং স্টেশন কিন্তু বন্ধ, অর্থাৎ যেসব জ্বালানি তেল সরবরাহ করেন যারা অকটেন, ডিজেল, পেট্রোল যারা বিক্রি করেন তারা কিন্তু চাহিদা মতো জ্বালানি তেল দিতে পারছেন না, কারণ তারা যে পরিমাণ জ্বালানি তেল গত 3 মাসে পেয়েছেন, বিক্রি করেছেন, তার উপর রেশনিং করে আসলে জ্বালানি তেল দেওয়া হচ্ছে। সে কারণে তারা বলছেন যে এই সংকটটা তৈরি হচ্ছে মূলত। এবং তারা যেটি বলছেন এবং গ্রাহকদের ভোগান্তির তো বারে বারে আমরা সংবাদেও এটি উপস্থাপন করেছি এবং তারা সিলিং এর কথা বলছেন। সিলিংটা হচ্ছে যে আসলে প্রত্যেকটা বাইকের ধরনের ক্ষেত্রে, যানবাহনের ধরনের ক্ষেত্রে সেটি করে দেওয়া হচ্ছে। বাইকের ক্ষেত্রে 2 লিটার অকটেন বা পেট্রোল নিতে পারেন এবং যারা প্রাইভেট কার আছেন তারা 10 লিটার এবং অন্যান্য গাড়ির ক্ষেত্রেও আরো সিলিং করে দেওয়া হচ্ছে। এই যে সিলিং, সেই সিলিং নিয়েও কিন্তু অসন্তোষ ছিল, তবে কিছুটা স্বস্তির বাণী আমরা সরকারের পক্ষ থেকে শুনেছি। বিপিসির সম্প্রতি যে ঘোষণা দিয়েছেন রাইড শেয়ার যারা করছেন তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 5 লিটার পর্যন্ত, এবং সেটির ক্ষেত্রে আমরা কিছু কিছু ফিলিং স্টেশনে দেখি এই সিলিং 5 লিটার সবাই নিতে পারছেন। এবং রেশনিং এর ক্ষেত্রে যেটি আসলে তারা 25% কমিয়ে সেটিকে আবার 15% সরকার ঘোষণা দিয়েছেন, সেটি তারা নিয়ে পাম্প মালিকরা অভিযোগ করছেন। তারা বলছেন চাহিদা তাদের ততটা যদি তাদের সরবরাহ করা হয়, সাধারণ মানুষের যে অসন্তোষ এবং ভোগান্তি, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে যে অপেক্ষা করা, সেটি কিন্তু শেষ হবে। এবং এটি করলে আসলে পাম্প মালিকরা যেমনটা সন্তুষ্ট হতে পারবেন। সামনে ঈদ সামনে রেখে সিলিং পদ্ধতি সরে গেলে গ্রাহকরা, যানবাহন চালকরা সেই যে ভোগান্তি তা থেকে পরিত্রাণ পেতে পারবেন। ফরহাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভোজ্য তেল এবং চিনির বাজারের অস্থিরতা এবং জ্বালানি সংকট নিয়ে যে জনগণের মধ্যে ভোগান্তি, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফরহাদুর রহমান। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে। এর আগে এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে। পরিবারের পক্ষ থেকে এয়ার অ্যাম্বুলেন্স সহ যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। গত 11 মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হয় তাকে ভর্তি করা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। শুক্রবার দুপুরে অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। ঘণ্টাব্যাপী সেখানে অবস্থান করে খোঁজ খবর নেন মির্জা আব্বাসের। পরে জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রধানমন্ত্রী বরাতে জানান মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড। প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব মির্জা আব্বাস সাহেবের শারীরিক খোঁজখবর নিয়েছেন। উনি যেটুকু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে দেখে এসে বলেছেন যে তার একটা অপারেশন প্রয়োজন। বিকেল 3টায় মির্জা আব্বাসের অস্ত্রোপচার শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা 6:15টায়। চিকিৎসক ও পরিবারের পক্ষ থেকে জানানো হয় শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে। পরিবারের পক্ষ থেকে এয়ার অ্যাম্বুলেন্স সহ যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ওনার কন্ডিশনে যে ডিটারেট করতেছিল সেজন্য ওই জন্য ক্যান্সেল করে আমরা একটা অপারেশন করছি, সাকসেসফুলি ডান। পেশেন্ট এখন ভালো আছে। কালকে আমরা একটা সিটি স্ক্যান করব, যদি ভালো থাকে পেশেন্ট কনজারভেটিভ ম্যানেজমেন্ট থাকবে। বাবা অনেকটা ভালো আছেন এখন, আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। এদিকে মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন এবং এনসিপি নেতা আখতার হোসেন। আশা প্রকাশ করেন দ্রুত সুস্থ হয়ে সংসদে ফিরবেন মির্জা আব্বাস। আমরা তার পরিবারের সাথে কথা বলেছি, আমরা তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছি, আমরা তার জন্য দোয়া করি। এদিকে দেশবাসীর কাছে মির্জা আব্বাসের সুস্থতা কামনায় দোয়া চেয়েছে তার পরিবার। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। কোনো তদবির নয়, সরকার সব ক্ষেত্রে মেধার গুরুত্ব দেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঠাকুরগাঁও জেলা সমিতি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। চাকরির বাজার নিয়ে তিনি বলেন, তরুণদের আত্মকর্মসংস্থান তৈরির জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। এ সময় নিজ জেলা ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় ও 4 লেন মহাসড়ক নির্মাণ সহ নানা অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দেন মির্জা ফখরুল।
আমাদের ছেলেদের আনএমপ্লয়মেন্ট, অসংখ্য ছেলে আমাদের শিক্ষিত ছেলে বেকার হয়ে আছে, তাদের কর্মসংস্থান সৃষ্টি না করতে পারলে কোনো লাভ হবে না। চাকরি বাকরির ব্যাপারে হচ্ছে কি, আমি আপনাকে বলে দিই, মেরিটোক্রেসিকে প্রাধান্য দিতে হবে, মেধাকে প্রাধান্য দিতে হবে। তদবিরগুলো হচ্ছে আমরা পোস্টিং টোস্টিং এই সমস্ত দরকার আছে, সেগুলো করতে হবে, কিন্তু সেগুলোকে যদি আমরা প্রথম গুরুত্ব দিই তাহলে তো আমরা মুশকিল হবে। আরেকটা ব্যাপার আছে, সবাই শুধু ঠাকুরগা চলে যেতে চায়, এদিকে চাকরি করে, আমাকে স্যার একটু দেন, ঠাকুর বদলি করে দেন, আমাকে এটা, এই ধারণাগুলো বাদ দিতে হবে। দেশের মানুষ আর প্রতিহিংসার রাজনীতি দেখতে চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির এবং বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। পিলখানা হত্যাকাণ্ডে এবং জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। শুক্রবার রাজধানীর বিজয়নগর একটি হোটেলে পিলখানা হত্যাকাণ্ড এবং জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে যোগ দেন জামাত আমির। এ সময় বলেন, পিলখানা হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। ঘটনার আসল রহস্য লুকাতে ভুক্তভোগীদেরকেই দোষীর কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল। এমন একটা দেশ, একটা জাতি আমাদেরকে দান করুন যেখানে আর প্রতিহিংসার রাজনীতি চলবে না, মিথ্যাচারিতা ধোঁকাবাজি রাজনীতির নামে আর ব্যবসা হয়ে দাঁড়াবে না, যেখানে রাজনীতি ব্যবসার পণ্য হবে না, যেখানে জনগণ আর কারো দাসে, মানসিক দাসে পরিণত হবে না। ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। রাতের সময় আরো থাকছে রমজানের শেষ দিকে জমজমাট ঈদ কেনাকাটা। ছুটির দিন রাজধানীর বিপণী বিতানে ক্রেতার উপচে পড়া ভিড়। শেষ মুহূর্তে মিলছে বিশেষ ছাড়ও, দাম নিয়ে মিশ্র প্রতীক। অন্য প্রসঙ্গ, জাতীয় স্মৃতিসৌধ ও জিয়া উদ্যানে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার। শ্রদ্ধা জানানোর পর হাফিজউদ্দিন আহমদ বলেন, অনেক ত্যাগের পর গণতান্ত্রিক সংসদ প্রতিষ্ঠা হয়েছে। ওয়াকআউটে গণতান্ত্রিক চর্চার অংশ হলেও সংসদে স্লোগান দেয়া রীতি বহির্ভূত বলে মন্তব্য করেন তিনি। শুক্রবার সকালে মহান মুক্তিযুদ্ধে শহীদ জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান নবনির্বাচিত স্পিকার হাফিজউদ্দিন আহমেদ এবং ডেপুটি স্পিকার কায়সার কামাল। শহীদ বেদিতে প্রথম শ্রদ্ধা জানান স্পিকার, এরপর ফুল দেন ডেপুটি স্পিকার। রীতি অনুযায়ী পরিদর্শন বইতেও মন্তব্য লিখেছেন তারা। আনুষ্ঠানিকতা শেষে সৌধ প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনসভার প্রধান। সুশৃঙ্খল সংসদ গড়ার প্রত্যয় জানিয়ে স্পিকার বলেন, ওয়াকআউট গণতান্ত্রিক চর্চার অংশ হলেও অধিবেশন কক্ষে স্লোগান দেওয়া গ্রহণযোগ্য নয়। অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা গণতান্ত্রিক ব্যবস্থা পেয়েছি। আমরা আশা করব জনগণের স্বপ্নের সেই বাংলাদেশ আমরা ক্রমে ক্রমে উপহার দিতে সক্ষম হব। ওয়াকআউট একটি প্রচলিত রীতি, এটি সবসময় হয়ে থাকে। আমরা যখন বিরোধী দলে ছিলাম আমরাও করেছি। তবু আমি বলবো তারা মোটামুটি শৃঙ্খলাবদ্ধ ছিল। তবে সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটি সংসদের রেওয়াজের বাইরে। বেলা 12টার কিছু আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান তারা। কবর জিয়ারত শেষে কথা বলেন হাফিজউদ্দিন আহমেদ। জানান, নিরপেক্ষ ভূমিকায় সংসদ পরিচালনাই তাদের লক্ষ্য। সরকার এবং বিরোধী দল যাতে সম্মিলিতভাবে স্মুথলি জাতীয় সংসদের কার্যক্রম বাস্তবায়িত করতে পারে সে ব্যাপারে আমরা নিরপেক্ষভাবে আম্পায়ারের ভূমিকা পালন করব। সরকার ও বিরোধী দলের কার্যকর সংসদীয় চর্চায় জাতির আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে আইনসভায়, এমন প্রত্যাশা জানিয়েছেন স্পিকার ও ডেপুটি স্পিকার। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহতদের গ্রামের বাড়িতে শোকের ছায়া। কনেসহ পরিবারের 4 জনের দাফন হয়েছে খুলনায়, আর মোংলায় গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে বরসহ পরিবারের 9 জনকে। একদিন আগেও যে বাড়িতে ছিল হাসি, আনন্দ আর উৎসবের আমেজ, কয়েক ঘন্টার ব্যবধানে সে বাড়ি শোকে স্তব্ধ। বিয়ের সাজে নতুন জীবন শুরুর কথা ছিল মিতুর, কিন্তু নিয়তির নির্মম পরিহাস। বাবার বাড়ি থেকে বিদায়ী যে তার শেষ যাত্রা হবে কে জানতো। খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রাম থেকে বউ নিয়ে বৃহস্পতিবার বিকেলে মোংলার সেলাবনিয়া নিজ বাড়িতে ফিরছিল বরপক্ষ। বাগেরহাটের রামপালে পৌঁছালে একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বরযাত্রী মাইক্রোবাসের। মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায় গাড়ি।
শুক্রবার সকালে খুলনার কয়রা উপজেলার আমাদি ইউনিয়নে নববধূ মিতু, ছোট বোন, দাদি ও নানির জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। নববধূর সাজে সজ্জিত হওয়ার মাত্র 3 ঘন্টার ভিতরে জবানিকে আবাদ ঘটলো, এটা আমরা অত্যন্ত মর্মাহত। খুব খারাপ লাগতেছে, আসলে এরকম মৃত্যু আগে কখনো আমি দেখিনি। এদিকে ভোরে বর সাব্বির, তার বাবা, 2 বোন সহ পরিবারের 9 জনের মরদেহ নিজ বাড়ি বাগেরহাটের মোংলায় আনা হলে এলাকায় নেমে আসে শোকের ছায়া। জুমার নামাজের পর উপজেলা মাঠে জানাজা শেষে পৌর কবরস্থানে সবার দাফন হয়। মাইক্রোবাসের চালককে দাফন করা হয় রামপালে। বিআরটিএ যেটা আছে তাদের একটা রেগুলেশন আছে, সেই অনুযায়ী প্রত্যেক ব্যক্তি আর কি 5 লাখ টাকার উপর পাবে। বুধবার রাতে খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রামে সাব্বির ও মার্জিয়া আক্তার মিতুর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আব্দুল্লাহ আল মামুন, রুবেল, সময় সংবাদ। এবার বাণিজ্যের সংবাদ। রাজধানীর বাজারে বেড়েছে মুরগি ও গরুর মাংসের দাম। এজন্য সরবরাহ ঘাটতিকে দায়ী করছেন বিক্রেতারা। তবে চাহিদা কমার সাথে সাথে কিছুটা কমেছে সবজির দাম। অন্যদিকে সরবরাহে কিছুটা ঘাটতি থাকলেও নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে ভোজ্য তেল। বাজার স্বাভাবিক রাখতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। উত্তাপ ছড়াচ্ছে মাংসের বাজার। রোজার শুরুতে এক দফা বাড়ার পর আবারও ঊর্ধ্বমুখী মুরগির দাম। কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। পিছিয়ে নেই গরুর মাংস। 750 থেকে 1 লাফে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 780 টাকায়। গততে একটু দাম কম ছিল, 750 টাকা, আজকে 80 টাকা। সব মুরগি আমরা কেজি 20 টাকা 30 টাকা বাড়তে। অন্যদিকে স্বাভাবিক সরবরাহের বিপরীতে কমেছে ক্রেতা চাহিদা, ফলে নিম্নমুখী মাছের বাজার। শিং মাছ 400 টাকা কেজি, মাগুর মাছ 500 টাকা কেজি। নদীর মাছের দামও কম, মানুষজন মোটেই নেই। স্বস্তি আছে সবজির বাজারে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি 60 থেকে 80 টাকায়, যা এক সপ্তাহ আগে বিক্রি হতো 100 থেকে 120 টাকায়। তবে বাড়তি দামেই প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে 120 টাকায়। এছাড়া বেশিরভাগ সবজি পাওয়া যাচ্ছে 30 থেকে 60 টাকা কেজিতে। কাঁচামরিচকে 80 টাকা কেজি, আগে গত সপ্তাহে ছিল 100 টাকা কেজি, এখন কমছে কিছুটা। রমজানের শুরু থেকে যে দরহম মহরম ছিল, বাজারটা সেরকম নাই, অনেকটাই কমে গেছে। যেরকম শসা ছিল 120 টাকা প্লাস, ওই শসা কিন্তু 40 টাকা 50 টাকা পাইতেছে। লেবুর দাম একেবারেই কমে নাই, কাঁচামরিচের দামটা কিছুটা কমলো, আর সবজির পরিমাণ বাজারে কম। এদিকে দোকানিরা সরবরাহ ঘাটতির অভিযোগ করলেও সরকার নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে ভোজ্য তেল। ডিলার তেলের সরবরাহ কমায় দিচ্ছে, চাহিদা অনুযায়ী তেল দিতে পারতেছে না। যারা সামনে ঈদ, এখন চাহিদা বেশি দিচ্ছে কম। আমার লাগবে 20 কার্টন 30 কার্টন, আমার দিচ্ছে 5 কার্টন 10 কার্টন। তবে দাম বাড়ে না, দাম আগেটাই আছে। অন্যদিকে সিন্ডিকেট ও বাজার কারসাজির বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। অনিয়ম পেলে করা হচ্ছে জরিমানা। তেলের ক্ষেত্রে ওনাদের যে বিষয়টা, একটা তেল নিতে গেলে 5 লিটারের ওনাদের কমপক্ষে 3000 টাকার শপিং করতে হবে মর্মে ওদের যারা বিক্রয় প্রতিনিধি আছে তারা মৌখিকভাবে যারা ক্রেতা বা ভোক্তা তাদেরকে জানাচ্ছেন। তো এটা নিঃসন্দেহে ভোক্তা অধিকারের সাথে এক ধরনের ব্যত্যয়। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা তাদেরকে প্রথমবারের মতো সতর্কতামূলক আমরা তাদেরকে 50,000 টাকা অর্থদণ্ড করেছি। সঠিক তদারকি এবং সরবরাহ ঠিক থাকলে বাজারে স্বস্তি আসবে মত ক্রেতাদের। তোফাজ্জল হোসেন, সময় সংবাদ। রাজধানীর বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর ঝোড়ো হাওয়ার সঙ্গে কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টিও দেখা গেছে। কারওয়ান বাজার, যাত্রাবাড়ি, বাড্ডা, লিংক রোড, গুলশান ও ভাটারা এলাকায় শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে। এর আগে শুক্রবারের পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়, শুক্রবার রাত থেকেই দেশের উত্তর পূর্বাঞ্চল দিয়ে বছরের প্রথম প্রাক মৌসুমি বৃষ্টি বলয় সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। সংস্থাটি জানায়, এই বৃষ্টি বলয়ের প্রভাবে দেশের 40 থেকে 50% এলাকায় কালবৈশাখী ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টি বলয়টির প্রভাব দেশের উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে তুলনামূলক বেশি পড়বে। এদিকে রাজধানীর বাইরেও দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির খবর পাওয়া গেছে। ব্রাহ্মণবাড়িয়ায় দুপুরের পরপরই মেঘে ঢেকে যায় আকাশ, অন্ধকার নেমে আসে শহর জুড়ে। শহরের প্রধান সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করে যানবাহন। এর কিছুক্ষণ পর শুরু হয় মুষলধারে বজ্রসহ বৃষ্টি। শহরবাসী জানায়, গত কয়েকদিনে কিছুটা বাড়ছিল তাপমাত্রা। এর মধ্যে বৃষ্টির পরশ শীতল করেছে প্রকৃতি। এছাড়া দুপুরে বজ্রসহ বৃষ্টি হয় ভৈরব ও হবিগঞ্জেও। যাত্রার খবর। শুরু হলো ঈদ যাত্রা। রেলপথে ভোর থেকেই ঢাকা ছাড়তে শুরু করেন মানুষ। যাত্রী চাপ নেই, ব্যবস্থাপনাও ভালো। এতে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। রেলপথ মন্ত্রী বলছেন, এবার বড় ধরনের শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই।
সেবার মানে কোনো ছাড় দেয়া হবে না। ঈদযাত্রা মানেই উৎসবের আমেজ, প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এরই মধ্যে রেলপথে ঢাকা ছাড়তে শুরু করেছেন খরমুখ মানুষ। ঈদযাত্রার শুরুর দিন হওয়ায় শুক্রবার ভোর থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে শুরু হয় যাত্রীদের আনাগোনা। নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে প্রবেশ করেন প্ল্যাটফর্মে। রাজশাহীগামী আন্তনগর ট্রেন ধূমকেতু এক্সপ্রেসের মধ্য দিয়ে শুরু হয় এবারের ঈদযাত্রা। নির্ধারিত সময়েই ছেড়ে যায় অন্যান্য ট্রেনগুলোও। যাত্রী চাপ নেই, তাই কম বেশি স্বস্তি সবার চোখে মুখে। দাদি আছে, দাদির সাথে ঈদ করব, তো অনুভূতিটাই অন্যরকম। ঈদে বাড়ি যাচ্ছি, আমার খুব ভালো লাগছে। দিদিমার বাসায় যেতে অনেক ভালো লাগছে। 16 তারিখে আমার বাচ্চা কাচ্চা নিয়ে যাই, আমি ট্রেনে উঠতে পারবো কিনা আর নিজেরই কোনো গ্যারান্টি থাকবে না, এই জন্য আমি আমার ফ্যামিলি আগে পাঠাচ্ছি। তবে রংপুর এক্সপ্রেস সহ 3টি কমিউটার ট্রেন কিছুটা শিডিউল বিপর্যয়ে পড়ে। অনলাইনে টিকিট না পাওয়া নিয়ে হতাশাও আছে সাধারণ যাত্রীদের। অনলাইনেই করছে, ওদের একটু প্রবলেম হয়েছিল, আর একটা ক্ল্যাশেরও একটা প্রবলেম ছিল। আমরা যারা প্রথম দিকে ট্রাই করেছি পেয়ে গিয়েছি, কিন্তু ম্যাক্সিমামই বোধহয় মানুষ অনলাইন থেকে পায়নি। সকালে ঈদযাত্রার ব্যবস্থাপনা পরিদর্শন করেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী। এবার বড় ধরনের শিডিউল বিপর্যয়ের কোনো শঙ্কা নেই জানিয়ে শেখ রবিউল আলম বলেন, সেবার মানে কোনো ছাড় দেয়া হবে না। শিডিউল বিপর্যয়ের কোনো সম্ভাবনা আশা করি এই ব্যবস্থাপনায় থাকবে না। 5 থেকে 10 মিনিট 15 মিনিট পর্যন্ত সর্বোচ্চ সময় দেওয়া হয়। সেই সময় অনেকে নক করে হয়তো দেখছে যে বুক হয়ে আছে, এরকমের কিছু তো আছে। আমরা চেষ্টা করছি নতুন করে আরো কোচ যুক্ত করা। রেল সেবার যে মান আজকে দেখেছে যাত্রীরা স্যাটিসফাইড, সেভাবে আমরা অব্যাহত রাখতে চাই। মন্ত্রী বলছেন, সড়ক পথের ঈদযাত্রায় জ্বালানি তেল কোনো সমস্যা তৈরি করবে না। জানান, টিকিটের দামও বাড়ছে না। তেলের দাম বাড়ানো হবে না, যার ফলে ভাড়া বাড়ছে না। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। ঈদ কেনাকাটা। এই মুহূর্তে শান্তিনগরের ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সে আছেন সহকর্মী কামরুল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। কামরুল, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। সেই খুশি আর আনন্দে বাড়তি মাত্রা যোগ করে ঈদের নতুন পোশাক। আমরা এই মুহূর্তে সংযুক্ত হয়েছি রাজধানীর শান্তিনগরের একটি শপিং কমপ্লেক্স থেকে। একটু জানাবো শেষ মুহূর্তে ঈদের যেই শপিংয়ের যে কেনাকাটা, সেই কেনাকাটার খবর জানাতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শপিং মলে ক্রেতারা বেশ ব্যস্ত সময় পার করছেন। তারা তাদের পছন্দের যে পোশাকটি, সেই পোশাকটি ঘুরে ঘুরে দেখছেন এবং দরদামে যদি মিলে সেক্ষেত্রে অনেকেই কিনছেন। আমরা এখানে আসার পর বেশ কিছু ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলছেন যে ঈদকে ঘিরে আসলে এই শপিং মলটিতে বেশ সন্তোষজনক সংগ্রহ রয়েছে, অর্থাৎ কাস্টমাররা এখানে এসে তারা তাদের পছন্দের প্রোডাক্টটি কিনতে পারছেন এবং কাস্টমাররা যেটি বলছেন যে এখানে যেহেতু বেশিরভাগ দোকান এক দর অর্থাৎ ফিক্সড প্রাইসের যেহেতু দোকান, সেক্ষেত্রে দর কষাকষির যে বিষয়টি, সেই দর কষাকষি করতে হচ্ছে না অনেক ক্ষেত্রে এবং তারা চাইলেই তাদের যে পছন্দের যে পোশাক, সেই পোশাকটি সংগ্রহ করতে পারছেন এবং এটি নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন বিক্রেতারাও। তারা বলছেন যে যেহেতু ফিক্সড প্রাইসের দোকান, সেক্ষেত্রে কাস্টমারদের সঙ্গে দর নিয়ে খুব একটি বাড়াবাড়ি কিংবা দর কষাকষি যে বিষয়টি, সেটি নেই। অর্থাৎ এখানে একেবারেই রিজনেবল প্রাইসে, ফিক্সড প্রাইসেই ক্রেতারা তাদের পছন্দের যে পোশাক সামগ্রী, সেই পোশাক সামগ্রী কিনতে পারছেন। আরেকটু জানাতে চাই, এই ঈদকে ঘিরে কিন্তু এই শপিং মলটিতে বেশ কিছু দোকানে বিভিন্ন পণ্যের উপর নির্দিষ্ট পরিমাণ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে এবং বিক্রেতারা যেটি বলছেন, আসলে ছাড় দিলে কিন্তু ওই কাস্টমারদের আনাগোনা কিছুটা বাড়ে। সেটিকে আসলে মাথায় রেখে তারা চাচ্ছেন সীমিত লাভ হলেও যে একটি ছাড় দিলে সেই ছাড়ের কারণে ক্রেতারা তাদের এই পছন্দের পোশাক কিনতে দোকানগুলোতে আসবেন এবং ভিড় জমাবেন। যদি একটু ভিড়ের কথা বলি, আজকে কিছুক্ষণ আগেও কিন্তু বৃষ্টি হয়েছে বাইরে, সেই হিসেবে এখানে একটু ভাটা পড়েছে বলা যায়। তবে অন্যান্য স্বাভাবিক সময় কিন্তু এই শপিং মলে ক্রেতাদের ভিড় থাকে এবং বিক্রেতারা বলছেন সামনে এই শপিং মলে বেচা বিক্রি আরও বাড়বে। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। জামাত নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে আহত বিএনপি কর্মী তরু মিয়া ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। স্থানীয়রা জানান, সদর উপজেলার মাধবপুর গ্রামে জামাতের মহিলা শাখার পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়। দুপুরে ইফতারের আয়োজন নিয়ে নারী কর্মীদের সঙ্গে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাঘ বিতণ্ডা হয়। এক পর্যায়ে মহিলা কর্মীদের পরিবারের সদস্যদের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ বেঁধে যায়। এতে দুই পক্ষের 8 জন আহত হন। তাদের মধ্যে বিএনপি কর্মী তরু মিয়ার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 5 বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়া গুরুতর দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও 2 জন। মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলের সোহেল পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় গণমাধ্যম থেকে জানা যায়, ভোরে সেহরির জন্য রান্না করতে গেলে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। লেবার কোয়ার্টারে থাকা 38 জন প্রবাসী বাংলাদেশির মধ্যে 7 জন গুরুতর দগ্ধ হন। ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের সবাইকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে 5 প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফা অস্ত্রোপচার সফল। অবস্থার কিছুটা উন্নতি হলে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত। হাসপাতালে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী। জাতীয় স্মৃতিসৌধ ও জিয়া উদ্যানের স্পিকার ডেপুটি স্পিকারের শ্রদ্ধা, বললেন সংসদে স্লোগান রীতি বহির্ভূত। প্ল্যাকার্ড প্রদর্শনকে অসংসদীয় আচরণ বলছেন বিশ্লেষক। এবং সংঘাতের অজুহাতে ভোজ্য তেলের বাজারে অস্থিরতা। খাতুনগঞ্জে মনে বেড়েছে 200 টাকা। ছুটির দিনেও ফিলিং স্টেশনে ভিড়, অপেক্ষা করেও চাহিদা মতো জ্বালানি না পাওয়ার অভিযোগ। এ ছিল রাতের সময়ে। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়ে।